রামদা হাতে ছবি থাকছে যুব দলের। যতই বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হোক, বহিষ্কার করাকে আমি স্বাগত জানাই, যতই বলা হোক যে সে একজন বহিরাগত, সে ব্যক্তিগতভাবে এসেছে, কিন্তু মানুষকে তো এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই দায় পুরোপুরি ভাবে বিএনপি কে নিতে হবে। যে আশা এবং প্রত্যাশা নিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেই গণ অভ্যুত্থানের পরে এই রকম একটা সাংঘর্ষিক অবস্থা শিরোনাম হয়ে আসলো। সাংবাদিক হিসেবে আমরা এটার খোঁজ খবর সংগ্রহ করলাম। সেই জায়গা থেকে ঘটনার ভয়াবহতা তো একটি দিক আছে, সেটা আমরা কথা বলবো, কিন্তু এই ঘটনাটি যখন থেকে ঘটছে তখন থেকে আমি সাংবাদিক হওয়া সত্ত্বেও, নির্মোহ অবস্থাতে থেকে ঘটনা প্রত্যক্ষ করা সত্ত্বেও আমার এক ধরনের মন খারাপ হলো। কেন যেন, কেন নয়, আমি তার উত্তর জানি যে মন খারাপ হলো। মন খারাপ হলো এই কারণে, আমরা বিগত ফ্যাসিজমের কালে অবস্থা দেখে এসেছিলাম, এক ধরনের নিপীড়ন, নির্যাতন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ছাত্রী নিপীড়ন, ধর্ষণ, রামদা, পিস্তল, সবকিছু আমরা দেখে এসেছিলাম। এটা হয়তো আমাদের মনে করার মধ্যে একটু অনেক বেশি মনে করা আছে, যে আমরা মনে করেছিলাম, সাংবাদিক হিসেবেও আমি মনে করেছিলাম, যে আমাদের হয়তো এখন আর ওই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বলতে অন্তত আপাতত হতে হবে না, অন্তত 2-4 বছর হতে হবে না, এরকম 2-1 বছর অন্তত মনে হয়েছিল যে হতে হবে না। একটু বেশি হয়তো আশা করেছিলাম যে এরকম একটা অবস্থা হয়তো আমরা তৈরি করতে পারবো, বা আমাদের যে শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা পাহাড় সম বা হিমালয় সম শক্তি হিসেবে নিজেদেরকে যারা মনে করতো, সেই শক্তিকে যখন ধসিয়ে দিল, সেই শক্তিকে যখন পরাজিত করলো, তো সেই পরাজিত করার পরে এদের প্রতি সারা দেশের মানুষের যেমন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, সাংবাদিক হিসেবে আমরাও যেহেতু ওই গণ অভ্যুত্থানের একটা অংশই হয়ে গিয়েছিলাম, কারণ অনাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে নির্মোহভাবে হয়তো দেখেছি, কিন্তু আমরা গণ অভ্যুত্থানের বা শিক্ষার্থীদের যে আন্দোলন, শেখ হাসিনার যে হত্যাকাণ্ড ঘটানো, এই সবের বিরুদ্ধে একটা অবস্থান নিতে 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 আমরা তার অংশ হয়ে গিয়েছিলাম। সেই অংশ হয়ে গিয়ে যারা এই গণঅভ্যুত্থানটির নেতৃত্ব দিয়েছে এবং যারা এর পেছনে থেকেছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল পেছনে থেকেছে, তাদের প্রতি একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে এই 15-16 বছরের যে অনাচার, নিপীড়ন, নির্যাতন, ধ্বংসযজ্ঞ, এর থেকে নিশ্চয়ই আমরা কিছুটা ভালো একটা জিনিস দেখব। এবং যেহেতু বিগত 3টি নির্বাচন কোনো নির্বাচন হয়নি, নির্বাচন নামে এক ধরনের মানুষের সাথে এক ধরনের মশকরা করা হয়েছে, এখন যেহেতু আমরা একটা ভালো নির্বাচন চাইছি, সব রাজনৈতিক দল চাইছে, কেউ একটু আগে চাইছে, কেউ একটু পরে চাইছে, এটা নিয়ে একটা বিরোধ, সেটা চাইবে, তাদের যার যার সুবিধা অনুযায়ী তারা চাইবে, এতে আমি অবাক হই না। এখন নির্বাচন দিলে বিএনপি মনে করে তার জন্য সবচেয়ে ভালো হবে, সেই কারণে সে এখন নির্বাচন চায়। রাজনৈতিক দল হিসেবে এর মধ্যে খুব অস্বাভাবিক কিছু করার নাই। জামাত বা অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো মনে করে যে এখন নির্বাচন না হয়ে নির্বাচন যদি একটু দেরি হয় তাহলে আমাদের জন্য দল গোছাতে বা একটু সুবিধা হবে, তার মধ্যেও আমি খারাপ কিছু দেখি নাই চাওয়ার মধ্যে। কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, সে মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনে আমি যদি কিছু জায়গাতে জিততে পারি তাহলে জাতীয় নির্বাচনে আমি সুবিধা পাবো। বিএনপির মতো বড় রাজনৈতিক দল মনে করে যে স্থানীয় পর্যায়ে এমনিতেই আমার অবস্থা ভালো আছে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আমার অবস্থা ভালো করার দরকার নাই, অন্য যাতে শক্তিশালী হয়ে যেতে না পারে সেই কারণে আমি কোনো অবস্থাতেই স্থানীয় সরকারের নির্বাচন আগে চাই না। তো এই যে রাজনীতিতে চাওয়াগুলো, বক্তব্যগুলো, নির্বাচন আগে দেয়া, সংস্কারের পরে দেয়া, এর এর মধ্যে আমি কোনো অবস্থা দেখি না, সাংঘর্ষিক অবস্থা দেখি না, বক্তব্যের মধ্যে ভিন্ন মত দেখি। কিন্তু কুয়েটে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বাংলাদেশের মানুষেরকে একটা বড় করে নাড়া দিয়েছে ওই জায়গাটাতে, যে তাহলে কি আমরা খুব একটা পরিবর্তন হলাম না? আমরা কি সেই জায়গাতেই থেকে গেলাম? এখন আপনি এটাকে কি বলবেন? ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের প্রতি মানুষের একটা বিপুল প্রত্যাশা, কিছু কিছু সমালোচনা এখন আছে, অনেকে করছেন, কিন্তু সেই সমালোচনার অংশটুকু বাদ রেখেও যদি তাদেরকে মূল্যায়ন করতে যাওয়া হয়, আপনি দেখবেন যে সাধারণ মানুষের তাদের প্রতি একটা ভালোবাসা আছে, এখনো আছে, ওই সমালোচনার অংশটুকু বাদ দিয়েও। তো সেই জায়গাটা মানুষ এখন মনে করছে ছাত্রলীগকে আমরা যেভাবে দেখতাম, এখন কি ছাত্রলীগের পর্যায়ে যাওয়া যে কোনো সংগঠনের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু মানুষের মনে ওই প্রশ্নটা তৈরি হচ্ছে যে তাহলে কি সেই রকম অবস্থার দিকেই আমরা যাচ্ছি? ছাত্রদল 15-16 বছর ধরে, ছাত্র দলের পুরো ইতিহাসটা হচ্ছে নিপীড়িত এবং নির্যাতিত হওয়ার ইতিহাস, মায়ের খাওয়ার ইতিহাস, লাঠি রামদা দিয়ে ছাত্র দলকে পেটানোর ইতিহাস, ছাত্র দলকে পেটানোর ইতিহাস ছাত্রলীগ কেন্দ্রিক।
কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যখন তাদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে রামদা নিয়ে তারা বের হয়ে পড়ছে, রামদা হাতে ছবি থাকছে যুব দলের। যতই বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হোক, বহিষ্কার করাকে আমি স্বাগত জানাই, যতই বলা হোক যে সে একজন বহিরাগত, সে ব্যক্তিগতভাবে এসেছে, কিন্তু মানুষকে তো এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই দায় পুরোপুরি ভাবে বিএনপিকে নিতে হবে, এবং এই বিএনপির কর্মকাণ্ড দিয়ে বিএনপিকে ওই পুরনো আমলের কথা মনে করিয়ে দিবে। এখানে আর একটা সংগঠন আছে ছাত্র শিবির, যারা আন্দোলনের সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিলেমিশে আন্দোলন করেছে। এখন তারা বের হয়ে এসে চর দখলের মতো, মাঠ দখলের মতো, এখন তারা পুরো মাঠ চর দখল করতে চাইছে। সেই দখল করতে গিয়ে তারা ছাত্র দলের মুখোমুখি হচ্ছে। সেই মুখোমুখি হতে গিয়ে তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকে যাচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই যে কুয়েটে যে ঘটনাটা ঘটলো, রেশ তো এখনো কাটে নাই, শেষ হয় নাই। এই জায়গাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি তাদের অবস্থানটা বুঝতে পারে, শিবির যদি তাদের অবস্থানটা বুঝতে পারে, শিবির একসময় আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, শিবিরের কোনো প্রকাশ্য অস্তিত্ব ছিল না, তখন তারা নানা রকমের মারামারি, নানা রকমের কর্মকাণ্ড নেপথ্যে থেকে করেছে। কিন্তু শিবির এখন বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতায় শিবির এখন প্রকাশ্য সংগঠন, সবগুলো জায়গাতে তারা কমিটি দিচ্ছে, সবগুলো জায়গায় তারা কমিটিতে থাকছে, প্রকাশ্যে রাজনীতি করছে। সেরকম একটা জায়গায় গিয়ে শিবিরের বিরুদ্ধে পূর্বের যে অভিযোগ, মারামারি করা, হাত কাটা, রক কাটা, এই যে ভয়ঙ্কর যে অভিযোগ, সেই অভিযোগের ভাবমূর্তি নিয়ে শিবির যদি আবার সামনে আসে, মানুষ আবার সেই আগের অবস্থানে যাবে। এখনো রক কাটে নাই, কিন্তু মানুষ মনে করবে সামনের দিনগুলোতে শিবির কি আবার রক কাটা শুরু করবে, আমরা কি সেই ভয়াবহ জায়গাতে যাব কিনা। আমি আলোচনাটাকে খুবই সফটলি আলোচনাটা করলাম এই জায়গাটা থেকে, যেহেতু একটা পরিবর্তনের পরে আমরা সবাই একটা পরিবর্তিত, একটা ভালো পরিস্থিতি আশা করছি। আমি মনে করি না যে শতভাগ সেটা আমরা পাবো, কিন্তু শতভাগ না পাই, কিন্তু দৃশ্যমান ভাবে পেতে তো হবে। তো সেই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কার অংশটুকুই শুধু আমি তুলে ধরলাম, এবং তুলনামূলকভাবে আপনার নরম ভাবে আলোচনাটা করলাম, এবং এটা আমি জেনে বুঝেই করলাম।